গাজার ত্রাণকেন্দ্র এখন মরণফাঁদ। ইসরায়েলি বর্বরতায় আরও 92 ফিলিস্তিনের মৃত্যু। বাদ যাচ্ছে না রেড ক্রস কর্মীরাও। দায় নিতে নারাজ তেল আবিব। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সিরিয়ার সামরিক বাহিনীর ওপর দ্রুজদের হামলা। নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত। সিরীয় ভূখণ্ডে আবারও অভিযান চালানোর দাবি ইসরায়েলের। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়া চীন যৌথ নৌমহড়া শুরু। অংশ নিচ্ছে 2 দেশের রণতরী। প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রস্তুতি প্রধান লক্ষ্য। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে সিরিয়ার সামরিক বাহিনীর উপর হামলা চালিয়েছে দ্রুজরা। এই হামলায় সিরীয় নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত হয়েছেন। মারা গেছে এক দ্রুজ সদস্য। একই দিন সিরিয়ায় আবারও অভিযান চালানোর দাবি করেছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সুয়েদা প্রদেশে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর হঠাৎ হামলা চালায় দ্রুজ সম্প্রদায়। রাষ্ট্রীয় গণমাধ্যম এখবারিয়া টিভি জানায়, এই হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন হতাহত হন। একাধিক গ্রামে মর্টার শেল ও রকেট হামলারও অভিযোগ ওঠে, যা যুদ্ধবিরতি লঙ্ঘনের সরাসরি প্রমাণ বলে দাবি করে সরকারি সূত্র। রাষ্ট্রীয় বিবৃতিতে দাবি করা হয়, বিগত কয়েকদিনেও বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে পরিচালিত গণমাধ্যম ও সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার অভিযান থামেনি। সেনাবাহিনীকে দুর্বল দেখানোর উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় তারা চুক্তি লঙ্ঘন করে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় বলে জানানো হয়। যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও। এই প্রেক্ষাপটে সিরিয়ার দক্ষিণাঞ্চলে ফের হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে দেইর আজ জোরে আইএসআইএস-এর হামলায় যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়া ডিফেন্স ফোর্সের 5 সদস্য নিহত হয়েছে বলে দাবি গোষ্ঠীটির। একই দিন মানবিজ এলাকায় এসডিএফ-এর আরেক হামলায় সিরীয় সেনাবাহিনীর 4 সদস্য ও 3 বেসামরিক নাগরিক আহত হওয়ার সংবাদ জানায় সিরীয় গণমাধ্যম সানা। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফের উত্তাল অস্ট্রেলিয়া। টানা বৃষ্টিকে উপেক্ষা করে সিডনির রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে মুখরিত হয় পুরো শহর। অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানান তারা। ফিলিস্তিনিদের সমর্থনে রোববার সকাল থেকেই অস্ট্রেলিয়ার সিডনির হারবার ব্রিজে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বৃষ্টি উপেক্ষা করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে তারা হাঁটেন পুরো ব্রিজ জুড়ে। ফিলিস্তিনের সমর্থনে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বিশাল এই সমাবেশ পরিণত হয় অস্ট্রেলিয়ায় গাজা সমর্থনের সবচেয়ে বড় মিছিলে। এটা পৃথিবীর সবচেয়ে বড় অবিচার। শিশুদের হত্যা করা হচ্ছে কেন? শুধু এই কারণে যে তারা নিজেদের সীমানা রক্ষা করতে পারেনি। এজন্যই এখন তারা পুরো বিশ্বকে, বিশেষ করে ফিলিস্তিনিদের শাস্তি দিচ্ছে। এগিয়ে যাও ফিলিস্তিনিরা, আমরা তোমাদের পাশে আছি। এই বিক্ষোভে অংশ নেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জো। বলেন, গাজায় যা ঘটছে তা মানবতার বিরুদ্ধে অপরাধ। বিশ্বের উচিত এখনই সোচ্চার হওয়া। অনেক অংশগ্রহণকারী বলছেন, যুদ্ধ নয়, গাজার শিশুদের জন্য, পরিবারগুলোর জন্য শান্তি চান তারা। পুলিশের অতিরিক্ত উপস্থিতি সত্ত্বেও শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ সমাবেশ। স্থানীয় গণমাধ্যম বলছে, ইসরায়েলি হামলার শিকার হওয়া সাধারণ মানুষের প্রতি সহানুভূতি জানাতেই সিডনিবাসীর এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। বিক্ষোভকারীরা বলছেন, রাজনীতিকরা চুপ থাকলেও সাধারণ মানুষ তাদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন 92 ফিলিস্তিনি, যাদের ভেতর 56 জন মারা গেছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। এদিন হামলায় নিহত হয়েছেন আন্তর্জাতিক রেড ক্রসের কর্মীও। এসব ঘটনার দায় এড়িয়ে উল্টো জাতিসংঘকেই দোষারোপ করছে তেল আবিব। এদিকে গাজা কর্তৃপক্ষের অভিযোগ, পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির জন্য 22,000 ট্রাক ত্রাণ আটকে রাখা হয়েছে। গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। খাদ্যের খোঁজে আসা মানুষকে পরিণত করছে হামলার লক্ষ্যবস্তুতে। স্থানীয় সময় রোববার রাফা, নেতজারিম ও খান ইউনিস সহ বেশ কয়েকটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হতাহত হন বহু ফিলিস্তিনি। একই দিন খান ইউনিসে অবস্থিত ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটির একটি ভবনে হামলায় ঘটে হতাহতের ঘটনা। হামলার সময় আন্তর্জাতিক কর্মীরা দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় কোনো ব্যাখ্যা হতে পারে না, এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। 21 মাসের মধ্যে গাজায় যত মানুষ নিহত হয়েছে তা বড় ধরনের মানবিক বিপর্যয় বলে উল্লেখ করে সংস্থাটি। তবে এসব মানবিক সংকটের দায় নিতে রাজি নয় ইসরায়েল, বরং তারা দায় চাপাচ্ছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার উপর। ইসরায়েলি সামরিক প্রশাসন COGAT বলছে, গত এক সপ্তাহে গাজায় 1200 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। সেগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে। তাদের দাবি, আরও শত শত ট্রাক গাজায় প্রবেশের জন্য অপেক্ষমান।
এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা এবং ধোঁকাবাজি বলে প্রত্যাখ্যান করেছে গাজা। গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, দুর্ভিক্ষ সৃষ্টির জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে 22,000 ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে, যার বেশিরভাগই জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার। জাপান সাগরে শুরু হয়েছে চীন ও রাশিয়ার যৌথ নৌ মহড়া জয়েন্ট সি 2025। 5 দিনের এই সামরিক মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের রণতরী, হেলিকপ্টার ও বিশেষ অপারেশন ইউনিট। প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায় যৌথ প্রস্তুতির লক্ষ্যে চলছে এই মহড়া। রোববার ভোরে রুশ নৌঘাঁটি থেকে একে একে বেরিয়ে আসে চীন ও রাশিয়ার যুদ্ধজাহাজ। যৌথ কমান্ডের নির্দেশনা মেনে জাহাজগুলো দ্রুত গঠন করে মিশ্রবহর। এরপরই তারা রওনা হয় ভ্লাদিভস্টকের নিকটবর্তী জলসীমার দিকে। চীন ও রাশিয়ার যৌথ জয়েন্ট সি 2025 নামের 5 দিনব্যাপী এই সমুদ্র মহড়ায় অংশ নিচ্ছে উভয় দেশের রণতরী। তারা মিলে একত্রে গঠন করেছে যৌথ যুদ্ধ কাঠামো। ধাপে ধাপে যৌথ বাহিনী চালাচ্ছে সাবমেরিন উদ্ধার, জাহাজ ভিত্তিক এয়ার ও মিসাইল প্রতিরক্ষা এবং লাইভ ফায়ার নৌযুদ্ধ অনুশীলন। শুরুতে চার্ট ভিত্তিক রিহার্সালে 2 দেশের কর্মকর্তারা একযোগে কৌশলগত পরিকল্পনা চূড়ান্ত করেন। মিটিংগুলোতে বিশেষভাবে গুরুত্ব পায় সাবমেরিন যুদ্ধ ও ডুবোজাহাজ প্রতিরক্ষা কৌশল। রুশ নৌবাহিনীর সহায়তায় চীনের বহর চলাচলের আগে শেয়ার করা হয় আবহাওয়া, সামুদ্রিক অবস্থা এবং আকাশে চলাচলের তথ্য। মহড়া শেষে কিছু অংশ প্রশান্ত মহাসাগরের গভীরে যৌথ টহলে অংশ নেবে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং বর্তমান আন্তর্জাতিক সংকটের সাথে সংশ্লিষ্টও নয়। 2012 থেকে চীন রাশিয়ার মধ্যে 10টির বেশি জায়ান্ট সি মহড়া হয়েছে। প্রতিবারই নতুন নতুন অপারেশনাল থিম নিয়ে কাজ হয়, যা 2 দেশের নৌ সমন্বয়কে আরও দৃঢ় করে বলেও প্রত্যাশা তাদের। রাশিয়ার জলসীমায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবমেরিন মোতায়েনের নির্দেশের পর দেখা দিয়েছে মস্কো ওয়াশিংটন উত্তেজনা। এরই মধ্যে সাগরের তলদেশে কার ক্ষমতা সবচেয়ে বেশি তা নিয়েও চলছে নানা আলোচনা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক কূটনীতির ভবিষ্যৎ নিয়ে জটিল প্রশ্ন তুলছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগে কৌশলগত সংযম এবং পারমাণবিক উত্তেজনা প্রশমন সবচেয়ে বেশি প্রয়োজন। বাণিজ্য ও শুল্ক নিয়ে তীব্র উত্তেজনার মধ্যেই শীতল যুদ্ধ যুগের কৌশলে ফিরে যাচ্ছে বিশ্বের 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের সাম্প্রতিক এক মন্তব্যের জবাবে শুক্রবার দেশটির জলসীমার কাছে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্দেশকে বিশ্ব পরিস্থিতির নাটকীয় মোড় বলে মনে করছেন অনেকে। সাবমেরিন মোতায়েন নিয়ে সমালোচনা বৃদ্ধির মুখে ট্রাম্প তার সিদ্ধান্তকে আক্রমণ নয়, বরং প্রয়োজনীয় সতর্কতা বলে যুক্তি দেখিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের সংঘাত শুরু করার কোনো পরিকল্পনা নেই। তবে একজন উচ্চপদস্থ সাবেক রুশ কর্মকর্তার বেপরোয়া হুমকির পর নীরবে বসে থাকা সম্ভব নয় বলেও স্পষ্ট বার্তা দেন ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপের পর মস্কো ওয়াশিংটনের মধ্যে সাগরের তলদেশে কার ক্ষমতা সবচেয়ে বেশি তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ।